প্রিয় দর্শক বন্ধুরা, একটা ভয়েস তোমাদেরকে আমি শেয়ার করব। একটু তোমরা কষ্ট করে ভয়েসটা শোনো, তোমাদেরই উপকারে লাগবে। তো চলো তারপর আমরা কন্টিনিউ করব। ঘটনাটা কিন্তু খুব ভয়ের, কেউ কিন্তু স্কিপ করবে না। দিদিভাই, তুমি সত্যি ম্যাজিক জানো। বিশ্বাস করো, লোকে যে তোমাকে বড় মা বলে না, তুমি সত্যি বড় মা। আমার বাচ্চা আগের থেকে রাগ জেদ অনেক কমে গেছে। মানে একদম করে না বলবো না, করে। মানে সেটা তুমি একটু ওকে ইয়ে করলে ও সেটা থেমে যায় একটু কিছুক্ষণের মধ্যে। কিন্তু আগে আগে যে পরিমাণে রাগ করতো, এত জেদ করতো, ওই জিনিসগুলো কমেছে। মানে আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে। এমন আমি আমি আমার বাড়ির লোক খালি না, আমার মানে বাইরের লোকও আমাকে বলছে যে সত্যি তোর উম, ছেলে কত মানে ভালো হয়ে গেছে আগের থেকে। দিদিভাই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে। আশা করি সবাই তোমরা এই ঠান্ডায় খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব, ঘটনাটা জাস্ট আমি সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত শোনো। একটা প্রশ্ন কিন্তু আজকে রাখছি। কালকে মকর সংক্রান্তি, 14 জানুয়ারি। তো কালকে তোমাদের যে টিপসটা আজকে দিয়েছি, অবশ্যই কালকে তোমরা সবাই সেরকম ভাবে করো। আগামী শনিবারের জন্য খুব শীঘ্রই একটা শক্তিশালী টিপস তোমাদের জন্য আনছি। আমি নিজে করে ফল পেয়েছি, তারপরেই তোমাদেরকে আমি সেটা পুরো ভিডিওটা দেখিয়ে দেবো আমি যেভাবে করেছি। দেন সবাই পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের নিজেদেরই সুবিধা হবে। যাই হোক, এবার আমরা ঘটনায় যাই। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব, ঘটনাটা কিন্তু বেশ ভয়ের। আমরা প্রায়শই দেখবে আমাদের জীবনে, বিশেষ করে এখন ইয়াং জেনারেশন হলেও না হলেও, কিন্তু আমরা বাবা ঠাকুরদা, আমাদের জেঠু, মামা, এনাদের কাছ থেকে আমরা ঘটনা শুনি অনেক সময়, যে কোনো না কোনো সময় তারা অফিস থেকে ফিরতে বা কোথাও কাজে গিয়ে অথবা কোথাও ঘুরতে গিয়ে কিন্তু এক রাত কোনো প্ল্যাটফর্মে হয়তো থেকে গেছে। আজকের ঘটনাটা এরকমই এক ভয়ঙ্কর সত্য তোমাদের সামনে তুলে ধরছি। আমাকে যে বোন ঘটনাটা পাঠায়, ওর নাম হচ্ছে জুই। ও একটা মুসলিম মেয়ে, জুই খাতুন ওর নাম। ও আমাকে বলে, দিদি ভাই, আমার বাবার সাথে একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনাটা কলকাতারই ঘটনা। প্রপার যে জায়গাটা, সেই জায়গাটা অ্যাকচুয়ালিও আমি নামটা এখানে নিতে চাই না। প্রত্যেকদিন আমার বাবা ওই স্টেশন থেকেই ট্রেন ধরতো, আর প্রত্যেকদিন সে ট্রেন ধরে রাতের বেলা বাড়ি ফিরতো। বাবার বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হতো। বলতে পারবো না যে বাবা কখনো দেখিনি বাবাকে যে 7টা 8টার সময় সন্ধ্যাবেলা বাড়ি ফিরতে। বাবা অনেক রাত করে বাড়ি ফিরতেন। একদিন হঠাৎ, তখন তো ফোন ছিল না, মা চিন্তা করছে বাবা আসছে না। বাইরে ঝড় ছেড়েছে, বাইরে ঝড় উঠেছে, বাইরে প্রচন্ড হাওয়া চলছে। মা বাবার জন্য অপেক্ষা করছে। তখন আমার বয়স অনেকটাই ছোট, যদিও ওই সময় আমার কোনো হুঁশ জ্ঞান কোনোটাই ছিল না। পরে আমাকে আমার মা ঘটনাটা শেয়ার করেছিলেন। তো আমার ভাই ছিল, আমার ভাইকে মা বসে তখন রাতের খাবারটা খাওয়াচ্ছে। ভাই তো খেতে অনেক দেরি করতো, ও তো ছোট মানুষ, আমিও তখন অনেক ছোট। তো অনেক চিন্তা করতে করতে একটা সময় গিয়ে দেখে ঘড়িতে রাত 1টা বাজে। ঘড়ির কাঁটা যখন রাত 1টার ঘরে, আমার মা বুঝতে পারে কোনো কারণে আমার বাবা আজকে রাতে বাড়ি ফিরবে না। এটা আমার বাবার জীবনের প্রথম ঘটনা না। বাবার এর আগেও ওই রাতে স্টেশনে থাকা, প্ল্যাটফর্মে শুয়ে পড়ার ঘটনাটা আগেও ঘটেছে। তবে তখন বাবার সাথে কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা প্যারানর্মাল কোনো ঘটনা বাবার সাথে ঘটেনি। কিন্তু সেই দিনকে বাবার সাথে ঘটে যায় একটা ভয়ঙ্কর ঘটনা। আমার মা অপেক্ষা করতে করতে যখন বাবা আসে না, ঘড়িতে রাত 1টার ঘরে কাটা, তখন মা হ্যালোকিন নিয়ে বাইরে বেরোয়। বলে রাখা ভালো, ওই সময় আমাদের এলাকায় বা আমাদের পার্শ্ববর্তী এলাকায় কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না। তখন প্রায় অন্ধকারই থাকতো। হ্যাঁ, কারেন্ট
তখন ছিল না বলাটা ভুল, খুব শহরাঞ্চলের দিকে তখন কারেন্ট ছিল, যদিও খুব সংখ্যক হাতে গোনা কয়েকটা বাড়িতে ইলেকট্রিসিটি সবে পৌঁছেছে। আমার বাবা আমার মা একটু কলকাতা শহর থেকে একটু ভেতরে থাকতো, যেই দিকে তখনও ইলেকট্রিসিটি গিয়ে পৌঁছয়নি। যখন আমার মা দেখে বাবা 1টা বাজে এখনো বাড়ি ফেরেননি, তখন মা হ্যারিকেন নিয়ে আমাকে ঠিক বারান্দার কাছে বসিয়ে, তখনও ঝড় বৃষ্টি আসেনি, ঝড় তখনও চলছে, ঝোড়ো হাওয়া। আমার ভাই ঘুমিয়ে পড়ে। হ্যারিকেনটা নিয়ে আমার মা ঘর থেকে বেরিয়ে অনেকটা দূরে দূরে ওই সময় বাড়ি ছিল, এখনের মতো এত গায়ে ঘেঁষা ঘেঁষা ঘর বাড়ি তখন দেখা যেত না। আমার মা আস্তে আস্তে অনেকটা বেরিয়ে হ্যারিকেন নিয়ে আমাকে বলেছে, এই উঠোনেই বসে থাকবি, কোনো জায়গায় কিন্তু রাতের বেলা নড়বি না। আমি যখন বসে আছি, আমি দেখলাম আমার মা হ্যারিকেনটা নিয়ে আস্তে 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 সে আমাদের পাশে কোনো একটা বাড়ি ছিল, যদিও ওই সময় আমি অনেক ছোট, আমার অত তো মনে নেই, মায়ের কাছ দিয়ে শোনা। মা তার বাড়িতে যায়, তার বাড়িতে গিয়ে মা তাদেরকে ডাকে, তারা তখন বেরিয়ে আসে। তখন বলল, কি ব্যাপার এত রাতে তুমি? তখন আমার মা জানায় যে আপনার ভাই এখনো বাড়িতে ফিরিনি, আমার খুব চিন্তা হচ্ছে, কোনোভাবে কোনোভাবে জানা যাবে যে কি ব্যাপার। তখন সেই বাড়ির যিনি গৃহকর্তা ছিলেন উনি তখন বললেন, আসলে তোমার চিন্তা হবে জানি বোন, কিন্তু চিন্তা করার বিষয় না, তোমাকে বলা হয়নি কারণ আমি জানি না যে ভাই আসবে কি না। আজকে ট্রেনের একটু গন্ডগোল ছিল, কোনো জায়গায় কোনো অবরোধ হয়েছিল বা কোনো কিছু একটা গন্ডগোলের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তার মধ্যে সন্ধে দিয়ে ঝোড়ো হাওয়া, যদিও আমাদের এলাকায় হাওয়াটাই চলছে, অন্যান্য জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে মুষলধারে, হতে পারে তার জন্য ভাই কোনো জায়গায় আটকে গেছে। আমার মা তখন বুঝতে পারলো এর আগেও বহুবার বাবার সাথে এরকম হয়েছে, ঝড়, কোনো সময় বৃষ্টির কারণে, কোনো সময় ট্রেন লাইনে কোনো একটা দুর্ভোগ দেখা দিয়েছে, হয়তো তার ছিঁড়ে গেছে, কোনো কারণ না কোনো কারণে বাবা আসতে পারেনি, এরকম হয়েছে। মা এসে আমাকে বলল, শুতে চল, আজকে তোর বাবা আর আসবে না বাড়ি, কি জানি কালকে কি হবে। রাতের বেলা মায়ের সাথে শুয়ে পড়ি। আমরা যেই বাড়িতে থাকতাম সেই বাড়িটা আমার মায়ের বাবা দিয়েছিলেন। আমার মায়ের বাবা ওই বাড়িতে থাকতেন। আমার মায়ের যে মা ছিলেন মানে দিদা, উনি অনেক আগেই মারা গেছেন। আমার মায়েরও দিদাকে ঠিকমতো মনে নেই। তখন বাড়িতে বাড়িতে এত ফটো থাকতো না, ফটো থাকলেও মানুষকে মনে রাখা যায়, ওই সময় তো কোনো ফটো ছিল না। তো আমার মায়েরও আমার দিদিমার মুখটা সত্যি কথা বলতে মনে ছিল না। আমার দাদু একটা সময় যখন মারা যায় তখন আমার মাকে ওই বাড়িটা দিয়ে গেছিল। তা আমার বাবা যখন মাকে বিয়ে করে তখন বাবার কিন্তু নিজের বাড়ি আছে, যেখানে আমার মায়ের শ্বশুর মশাই, শাশুড়ি মা সবাই ছিল, কিন্তু আমার বাবা সব সময় আমাদের বাড়িতে মানে আমার মায়ের যে বাড়ি দাদু দিয়েছিলেন সেই বাড়িতেই কিন্তু থাকতেন। কারণ আমার দাদু যখন মারা যান মানে মায়ের বাবা, তখন বলে গেছিলেন যে এই ভিটে যেন কোনোদিন ফাঁকা না থাকে, এই ভিটেতে বসবাস করতে হবে। তো তার জন্য আমার মা ওই বাড়িতেই আমার বাবার সাথে থাকতেন, সাথে আমাদের নিয়ে। ঘটনাটা ঘটে সেদিন রাতে, কারণ ওই বাড়িতে কিছু পেত আত্মা বহুদিন ধরে ছিল, তারা তাদের মতো থাকতো। আমার মা যেগুলো বলেছেন সেরকম ভাবে বলছি, আর আমরা আমাদের মতো থাকতাম। আমাদের প্রত্যেকের শরীরে মাদুলি দিয়ে শরীর বন্ধন করা ছিল। সেদিন রাতে হঠাৎ করে আমার মায়ের খুব পেটে যন্ত্রণা শুরু হয়, যদিও আমাদের কিছুই মনে নেই। মায়ের পেটে ব্যথা আরম্ভ হয়, মা তখন উঠে একটু গরম জল করে। তখন তো এত ওষুধপত্র বাড়িতে থাকতো না, এখন ওষুধপত্র প্রত্যেকটা মানুষের বাড়িতে থাকে কিছু না কিছু। তা মা ওষুধ বলতে তখন ওই গরম জল বা কোনো টোটকা, একটু জোয়ান লবণ খেয়ে জল খাওয়া, বদহজম হলে এগুলোই তখন করতো। তখন ওষুধ পরে মানুষ এত খেত না।
ওষুধ মানুষ খেতে ভয় পেত। তো মা গরম জল করে, গরম জল করে মা খায়। খেয়ে যখন মায়ের শরীরটা খুব পাকাচ্ছে, গাটা খুব গোলাচ্ছে, হয়তো বাবার জন্য চিন্তা করছিল অত্যাধিক, হয়তো মায়ের তার জন্য শরীরটা খারাপ হয়। তো মা কি করে জানে, ঘরের মধ্যে থাকবো, বাচ্চা দুটো ঘুমাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, বাইরে হাওয়া চলছে, তখনও বৃষ্টি নামেনি, থেকে থেকে ঝোড়ো হাওয়া চলছে। তো মা তখন বারান্দায় আসে। বারান্দায় এসে মা যখন দাঁড়িয়ে রয়েছে, একটু হাঁটাহাঁটি করছে, একটু ঠান্ডা হাওয়া মায়ের শরীরে এসে লাগছে। গরমের সময় ঘরে তো কারেন্টের ব্যবস্থা নেই, পাকা টাকা কিছু ছিল না। তখন ওই পাকা বলতে হাত পাকা, হাতে করে হাওয়া খেতে হতো। এমনি তো কোনো পাখা নেই, আমরা বাচ্চা, আমরা ঘুমিয়ে পড়েছি, আমাদের কোনো জ্ঞান হুঁশ নেই। আমার মা বাইরে দাঁড়িয়ে একটু বাতাস নিচ্ছে শরীরে, মায়ের ভালো লাগছে। হঠাৎ করে মা দেখে আমাদের বাড়ির পেছনে পরপর দুটো অনেক পুরনো নারকেল গাছ ছিল। মা দেখে নারকেল গাছের গোড়ায় কে যেন ছুটে গেল। একটা ছুটে গেলে যেরকম থাপ 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 করে পায়ের শব্দ হয়, দৌড়ালে সেরকম একটা শব্দ হয়। মা যখন ঘোরে গাছের দিকে তাকায়, শব্দটা কোথা থেকে আসে, কি ব্যাপার, যেহেতু মা বাড়িতে একা, ভয় তো একটা লাগছে। মা তখন দেখলো কিছু একটা দৌড়ে গিয়ে ওই দুটো গাছের মধ্যে একটি গাছের গোড়ায় কেউ যেন চুপচাপ দাঁড়িয়ে আছে, সে যেন মায়ের দিকে পেছন ফিরে রয়েছে। মা দেখা মাত্রই প্রচণ্ড ভয় পায়। মা ভয় পাওয়ার পরেও একটু সাহস করে, যেহেতু মা ভাবলো দুটো সন্তান নিয়ে আজকে রাতে আমাকে থাকতে হবে, কেউ তো নেই, আগে জানলে কাউকে পাড়ার কোনো মেয়েকে এনে রাখতাম। অনেকটা রাত হয়ে গেছে অপেক্ষা করতে করতে, যখন একটা ঘড়ির কাঁটায় তখন বুঝতে পেরেছে যে আর আজকে আমার স্বামী তো বাড়ি আসবে না। ওই সময় তো কারোর বাড়ি থেকে কারোর মাকে বাবাকে বললে হয় না যে তোমার মেয়েটাকে আজকে রাতে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, ও আমার সাথে শোবে। এটা কখনোই কারোরই মা বাবা তার সন্তানকে রাত 1টার সময় বাড়ি থেকে ছাড়বে না। আর প্রায় গ্রাম্য পরিবেশ, সবাই মোটামুটি শুয়ে পড়ে, অত রাত পর্যন্ত তো কেউ জেগে থাকে না। কারেন্টও নেই, টিভিও নেই, তখন তো ফোনও ছিল না, কিছুই নেই। কিছু কিছু বাড়িতে রেডিও ছিল। যাই হোক, মা খুব সাহস করে, ভয়টা পেলে মায়ের আরো বেশি শরীর খারাপ হবে, তার জন্য মা সাহস করে খুব ধীরে পায় আস্তে আস্তে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করে সে নারকেল গাছের গোড়ার দিকে। মা অদ্ভুতভাবে দেখে মায়ের দিকে কিন্তু যে দাঁড়িয়ে রয়েছে সে তাকিয়েই নেই, সে কিন্তু তাকিয়ে রয়েছে ঠিক বাড়ির পেছন দিকে, মায়ের দিক করে পিঠ করে দাঁড়িয়ে আছে। কিন্তু মা যখন কাছে আস্তে আস্তে যাচ্ছে, তখন সে কিভাবে বুঝলো তার তো পেছনে কোনো চোখ নেই, কিন্তু সে হঠাৎ করে খুব জোরে নারকেল গাছের একদম উপরে কত সুন্দরভাবে খুব তাড়াতাড়ি উঠে গেল। মা যখন এটা দেখে মায়ের প্রচণ্ড ভয় লাগে, মা ছুটতে ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। আমাদের ঘরটা ছিল বেড়ার ঘর। মা বেড়ার দরজা বন্ধ করে দিয়ে এসে পাশে চুপচাপ শুয়ে পড়ে। কিছুক্ষণ পর মনে হলো সেই গাছ থেকে যেন ঝাঁপ দিয়ে টালির মধ্যে কেউ পড়ল। টালি দিয়ে বেড়া দিয়ে একটা বাড়ি করা। হঠাৎ করে মা বুঝতে পারলো টালির মধ্যে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, কটমট খট কট খট করে শব্দ হচ্ছে, টালিতে হাঁটলে যেরকম শব্দটা হয়। আমার মা খুব সাহস করে আমাদের দুজনকে হাত দিয়ে আঁকলে নিয়ে বুকের কাছে চেপে ধরে শুয়ে রয়েছে। কারণ আমার মা শুয়ে তখন যেরম করে হোক মা আস্তে আস্তে সুরা পাঠ করছে। মা আস্তে আস্তে সুরা পাঠ করছে, কালিমা পড়ছে। মা ভয় পাচ্ছে, তবুও মা ভাবছে আমার সন্তান দুটোকে আজকে তো আমাকে যেরম করে হোক বাঁচাতে হবে, কারণ ওর বাবা নেই। যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি বলবো। কোনো রকমে আঁকলে রেখে একটা সময় আমার মায়ের কিন্তু চোখ লাগে, আমার মা কিন্তু ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুম ভাঙে আমার বাবার ডাকে। আমার বাবা আমার মাকে এসে বলছে, দরজাটা খোলো, দরজাটা খোলো, বাইরে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, তাকাতে পারছি না। আমার মা উঠে বসে বলছে, এ কি, ওর গলা না, ও কি চলে আসলো তাহলে? আমার মা দরজা যখন খুলতে যাবে তখন একটা আষ্টে পচা গন্ধ মায়ের নাকে আসে।
মা তখন একটা শরীরের মধ্যে কিরকম যেন একটা হয়। মা দরজা খুলতে গিয়েও দরজা না খুলে মা চুপচাপ দাঁড়িয়ে পড়ে। দাঁড়িয়ে তখন মা বলে, কে কে আছো? তুমি এসেছো? ঠিক দরজার ওপার থেকে আর কোনো শব্দ নেই। যদি আমার বাবা সেদিন রাতে ফিরেই আসতো, আমার মাকে ডেকেই ছিল, তাহলে আমার মা যখন জানতে চাইছিল তুমি কি ফিরে এসছো, কে, তখন তো আমার বাবা সাড়া দিত। কিন্তু আমার বাবা কোনো সাড়া শব্দ দেয়নি। আমার মা খুব বেঁচে গেছে। সেদিনকে আমার মা বুঝতে পারে যে এটা কেউ ছলনা করে আমার স্বামীর গলা করে আমাকে ডাকছে। আমার মা গিয়ে আবার শুয়ে পড়ে। মা ভাবলো যত যাই হয়ে যাক, দরজা আমি খুলবো না ভোর না হওয়া পর্যন্ত। রাত 1টা বাজে যখন ও আসেনি, তাহলে এত রাতও কি করে বাড়ি আসবে? আর এত রাতে তো ট্রেন চলে না যে ও ট্রেনে করে বাড়ি আসবে, বাসও চলে না। হবে না, কোনোভাবে আমি দরজা খুলবো না। সারাটা রাত কোনোভাবে কোনোভাবে না কোনোভাবে মাকে ডাকে, টালিতে শব্দ হয়, নানা রকম ভাবে বেড়ার মধ্যে কেউ যেন মনে হচ্ছে আঁচড় দিচ্ছে, মনে হচ্ছে বেড়া ভেঙে কেউ যেন ঘরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। যত চেষ্টাই করুক আমার মা কোনো মতে দরজা খোলেনি। যাই হোক, যখন মা ভোরের দিকে অক্লান্ত হয়ে সারা রাত না ঘুমিয়ে যখন ঘুমিয়ে পড়ে, আমার বাবা এসে ডাকে আমার মায়ের নাম করে, কি হলো, দরজাটা খোলো, আমি কখন থেকে দাঁড়িয়ে রয়েছি। আমার মা যখন তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে অনেকবার বাবার গলার শব্দ মায়ের কানে যেতেও মা বারবার ভাবছিল রাতের বেলা আমাকে কেউ ডাকছিল ওর গলা করে, হয়তো সেটাই আবারও পুনরায় ঘটছে বা আমি স্বপ্ন দেখছি। যেই কারণে সত্যি যখন বাবা এসে ডাকে, মা তখন অনেকটা দেরি করে উঠে যখন দেখে বেড়ার ফাঁকা থেকে দেখা যাচ্ছে বাইরে সূর্যের আলো, ভোর হয়েছে, অন্ধকারকে কোথাও যেন মুছে দিয়ে ভোরের আলো ফুটেছে। আমার মা উঠে আস্তে করে বেড়ার ফাঁক থেকে বাইরে দেখে আমার বাবা বিধ্বস্ত মুখে চুপচাপ বাইরে দাঁড়িয়ে রয়েছে, দরজা খোলার অপেক্ষা করছে। মা দরজা খুলে বলল, কি গো, কি হয়েছিল, কালকে রাতে তুমি আসোনি কেন? তখন বাবা বলল, আর বলো না, লাইনে কোনো কাজ হচ্ছিল, ঝড় হয়েছিল, কটা গাছ পড়ে গেছে, বৃষ্টিও তো হয়েছে কলকাতার ওইদিকে। তখন আমার মা বাবাকে বলল, আচ্ছা, আমি অনেক রাত অবধি অপেক্ষা করেছি জানো, পাশের বাড়ি কালাম দাদার বাড়ি গেছিলাম। কালাম দাদা বলল হয়তো কোনো বিপদ ঘটেছে, তবে চিন্তা করতে হবে না, আল্লাহর কৃপায় চলে আসবে সকালে। যাক, তুমি এসছো এটাই অনেক। এবার তুমি তাহলে একটা কাজ করো, স্নান টান সেরে নাও, আজকে তো কাজে যাবে না। আমার বাবা বলল, উপায় নেই, আজকে যেতেই হবে। বাবা স্নান করে খেয়ে ওই মুহূর্তে ওই জামা পরেই বাবা আবার কিন্তু বেরিয়ে যায়। বলল, আজকের দিনটা করে আসি, আগামীকাল তো ছুটি। তখন মা বলল, ঠিক আছে, কারণ ওই সময় মাইনে সিস্টেম বলে কিছু ছিল না। প্রত্যেকদিন কাজ করবে, প্রত্যেক দিন তোমাকে টাকা দেবে, তুমি কাজ করবে না, তোমার টাকা সেই দিনটা পাবে না। তো আমার বাবা ভাবলো যে না, কষ্ট করে কাজটা করে আসি, টাকাটা তো পাবো। তো আমার বাবা আবার ওই মুহূর্তে চলে যায়। এরকম করেই আমাদের দিন কাটছিল। একদিন হঠাৎ করে আমার যে ছোট ভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ, কোনো মতে ওর জ্বর কমে না। হঠাৎ হঠাৎ করে রাতের বেলা কাঁদে, সারা দিনটা খেলা করে, ঠিক থাকে, রাতের বেলা কান্নাকাটি করে। আমার মা দুশ্চিন্তায় পড়ে যায়, মায়েরও শরীর খারাপ হয়ে যায়, বাবা বাড়িতে পুরো বসা, কারণ মায়ের শরীর খারাপ হয়ে যায়, ভাইয়ের শরীর খারাপ, আমিও তখন ছোট বাচ্চা, আমাকে কে দেখবে, মাকে কে দেখবে, আমার ভাইকেই বা কে সেবা করবে। আমার বাবাও বাড়িতে থাকে। টানা 10 দিন ভাইয়ের জ্বর। পাড়ার লোক বলল, কোনো জায়গায় নিয়ে গিয়ে মসজিদে দেখা রে, হাওয়া বাতাস লাগলো নাকি, তোদের তো ভিটা মাটি বাস্তু ভালো না। সবার কথা শুনে বাবা একজন মুসলিম চাচার কাছে নিয়ে যায়। সেই চাচা বলল, তোদের বাড়িতে কিছু একটা জাগ্রত হয়েছে, যে বহু বছর ধরে ছিল,
সেই বাস্তুতেই ছিল, কিন্তু সেই জেগে উঠেছে। সে তো একটা প্ল্যান না নিয়ে ছাড়বে না। আমার মা সেই কথা শুনে প্রচণ্ড ভেঙে পড়ে, প্রচণ্ড কান্নাকাটি করে। বলল, যদি বাঁচাতে চাস তাহলে তোদের এই ছোট্ট ছেলেটাকে নিয়ে তোর বউকে কয়দিনের জন্য তোর শ্বশুর বাড়ি পাঠিয়ে দে, শ্বশুর বাড়িতে পাঠিয়ে দে। ও ওর মা বাবার কাছে গিয়ে ছেলেকে নিয়ে থাকুক, দেখ হয়তো ঠিক হয়ে যাবে। আর যতদিন থাকবে না ততদিন তোকে আমি কিছু কাজ করে দেবো, তুই বাড়িতে লাগাতার 21 দিন ওই কাজটা কর। দেখ যে আছে তার আস্তে আস্তে, যে শক্তিশালী তো, তার শক্তিটা আস্তে আস্তে ধ্বংস হবে। আমার বাবা বলল, তাই হবে। মাকে সেই দিনকেই বিকেল বিকেলে পাঠিয়ে দিল। মায়ের সাথে আমিও যাই, ভাইও যাই। আমরা তিনজনই চলে গেলাম আমাদের মায়ের দিদার বাড়ি। বাবা একা বাড়িতে থাকে। বাবা কাজগুলো 21 দিন ঠিক মতো করে। 21 দিন পর বাবার একদিন হঠাৎ করে পায়ে খুব ব্যথা লাগে। কেউ যেন বাবাকে একা পেয়ে সন্ধ্যাবেলা অন্ধকারে ধাক্কা দেয়। কারণ আমার বাবা কোনো কাজে বেলায় সূর্যের আলো থাকতে বাইরে বেরিয়েছিল। আর যখনই বাইরে মা বাবা কোনো জায়গায় বেরোতো, তখন ওই ভিটেতে সবসময় একটা হ্যারিকেন ধরিয়ে রেখে ঘরের মধ্যে যেত। বাবা জানে আমার বউ নেই, বাচ্চারা নেই, আমি চলে আসবো। বাবার আসতে যেহেতু দেরি হয়, বাবা যখন বাড়িতে ঢোকে পুরো ঘর অন্ধকার, বাইরে অন্ধকার, বাবাকে ধাক্কা দেয়। কারণ আমার যে দাদু ছিল, মানে মায়ের বাবা, সে বলেছিলেন এই ভিটে কখনো খালি রাখা যাবে না। ভিটে তুই খালি রাখতে পারবি না, এই ভিটেতে এরকমই জিনিস আছে, কাউকে না কাউকে বাড়িতে থাকতে হবে, কাউকে খালি রাখা যাবে না। যার কারণে ভাই যখন ঘুমাচ্ছিল, যেদিন রাতে বাবা ফিরিনি, সেদিন উঠোনে আমাকে বসিয়ে মা কিন্তু গেছিল। কারণ ঘুমন্ত অবস্থা মানে সেই মানুষটা মৃত। জীবিত অবস্থা আর ঘুমানোর অবস্থা হচ্ছে মৃতপ্রায় ধরা যায়। যা বলে আমরা রাতে ঘুমাচ্ছি মানে প্রায় আমরা মৃত। আমরা তো জীবিত থাকি যখন আমরা কথা বলি, হাঁটছি, চলছি, খাচ্ছি, হাসছি, কোনো অ্যাক্টিভিটিস করছি, তখন তো আমরা জীবিত। যাই হোক, তো আমার বাবা চৈতনিক তার বাস্তু ভিটে ফাঁকা রেখে চলে যায়। তো বাবা ভেবেছিল যে সন্ধ্যা হওয়ার আগে চলে আসব। কারণ আমার যে দাদু ছিলেন, দাদু মৃত্যুর আগে এটা বলে গেছিলেন, এই বাস্তু ভিটে তুই কখনো ফাঁকা রাখতে পারবি না। দিনের বেলা যদিও তুই রেখে যাস কোনোভাবে, রাতের অন্ধকারে কিন্তু বাড়িতে থাকতেই হবে, নালে কিছু একটা আছে যে জেগে যাবে। তো সেদিন যখন বাবা আসে, বাবাকে উপস্থিতি বোঝায় যে আমি জেগে গেছি, কেন তুই অন্ধকারে এখন একা আসছিস, লাইট জ্বালিয়ে যাসনি, বাস্তুতে কাউকে রেখে যাসনি। তো আমার বাবা বুঝতে পারে একজনকে দমন করলাম আর একজনের উত্থান হলো, মানে একজনের পতন হলো তো একজনের উত্থান হলো। আমার বাবা পরের দিন সকালবেলায় কোনোভাবে রাতটুকুনি ঘুমিয়ে সকালবেলা সেই চাচার কাছে যায়, মুসলিম চাচার কাছে। গিয়ে যখন পুরো বিষয়টা বলে, তখন সেই চাচা বলল, আমি তোদের বাড়ির বিষয় সবটা জানি, আমাকে তোকে কিছু আর বলতে হবে না। কিন্তু তুই তো ভুল করেছিস, তুই তোর ভিটেতে যখনই ফিরিস না কেন একটা কমসে কম আলো তো রেখে যাবি। তখন আমার বাবা বলে, আমার ভুল হয়ে গেছে, আপনি কিছু করে দেন, আপনি কিছু করে দেন, কারণ আমার বউ বাচ্চা তো ফিরে আসবে। যদি যে এখন জেগে গেছে সেই যদি জেগে যায়, আমার বউ বাচ্চার উপর সে ক্ষতি করবে, আপনি কিছু করে দেন। তখন সেই চাচা, মুসলিম চাচা যিনি ছিলেন তান্ত্রিক, উনি বললেন, সবে সবে তুই একটা কাজ করেছিস, সবে তোর কাজটা কালকে শেষ হয়েছে, তার মধ্যে তোর আর একটা কাজ করা যাবে না। মিনিমাম 11 দিন সময় দিতে হবে, নালে দুজনই জেগে যাবে, আরো শক্তিশালী হবে। 11 দিন তোকে যেরম করে হোক ওদেরকে আসতে দিলে হবে না। আর তুই খুব সাবধানে থাকবি। একটা তাবিজ দেয়, যেটা আমার বাবা গলায় ধারণ করে থাকতো। দীর্ঘ 21 দিন, 11 দিন কেন, 21 দিন যাওয়ার পর আমার মা বাড়িতে ফেরে। আমার ভাই সুস্থ, আমার মাও সুস্থ, আমার বাবাও মোটামুটি সুস্থ। কেন, 11 দিন পর থেকে তো আমার বাবা প্রক্রিয়াটা করেছেন, বাড়ি সব ঠিক ছিল। কিন্তু জানি না, কিছু বুঝতেও পারিনি আমরা। আমার ভাই আসার ঠিক 7 দিনের মাথায়, মানে 6 দিন ছেড়ে 7 দিনের মাথায় হঠাৎ আমার ভাই একদিন রাতে কাঁদতে কাঁদতে মারা যায়। তখন আমার ভাইয়ের বয়স
3.5 বছর। ওই দেখে আমার মা জ্ঞান হারায়। বাড়িতে একটা শোকের ছায়া, পুরো পাড়াটা, আমাদের পুরো গ্রামটা একটা শোকের ছায়া। তারপর থেকেই পাড়ায় আমরা কোনোদিন দেখিনি আমার মায়ের কথা মতো, কিন্তু পাড়ার প্রত্যেকটা মানুষ একে একে বলতো, তোর ছেলের ভালো করে জানাজা কর, তোর ছেলের ভালো করে কাজ কর, তোর ছেলেকে আমরা দেখতে পাই। তারা রাতের অন্ধকারে আমার ভাইকে দেখতো, যে আমার ভাই একটা সাইকেলের চাকা নিয়ে, 3.5 বছরের একটা ছেলে চাকা ঘোরাতে ঘোরাতে রাস্তা দিয়ে রাতের অন্ধকারে জঙ্গলের ভিতর চলে যেত। রাস্তা দিয়ে যেতে যেতে কেউ দেখলেই জঙ্গলে প্রবেশ করত। আর আমারই ভাই সেটা সবাই দেখেছে মুখ পরিষ্কারভাবে। যখন এটা আমার মাকে বলল, আমার মা তখন জানতে চায় যে তোমরা কোথায় দেখেছো আমার ছেলেকে। আমার মাও সেই স্থানে যায়। আমার মাও অনেক দিন যাওয়ার পর একদিন কোনো অমাবস্যা পূর্ণিমার কালো অন্ধকারের রাতের যোগে দেখে আমার ভাইয়ের আত্মা। সেদিন আমার মা সেই আত্মার পেছনে পেছনে ছোটে। আমার বাবাও ছিল, আমার মাকে উদ্ধার করে কোনো রকমে নিয়ে আসে। মা অনেকটা শারীরিক মানসিকভাবে নিজেকে একদম হারিয়ে ফেলে। মা না মায়ের মধ্যে ছিল না। তারপর আবারও পুনরায় আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় দিদার বাড়ি। আমি আর মা চলে যাই। আস্তে আস্তে 6টা মাস ওখানে থাকি। থাকার পর আবারও ফিরে আসি। আসার পর পুনরায় আমরা 3জনে আবারও সংসার করতে থাকি। 1-1.5 বছর পর, 1 থেকে 1.5 বছর পর আমার মায়ের আরেকটি সন্তান হয়। সেটি ছেলেই হয়। তো আমার মায়ের যখন ছেলে সন্তান হয়, তখন আমার মা বলল যে আমার সেই আগের সন্তান, আমার রহমান আবার ফিরে এসছে। আমার ভাইয়ের নাম রহমান ছিল। তখন বলল আমার রহমান ফিরে এসছে। যখন ভাই হলো, তখন আমার মা আস্তে আস্তে আগের সব কষ্ট দুঃখ ভুলে যায়। আমার ভাই হওয়ার পর আমার ভাইয়ের মধ্যে একটা অলৌকিক, একটা দৈবিক শক্তি দেখতে পেতাম। আমার ভাই যবে থেকে হয়, তারপর থেকে আমাদের বাড়িতে কোনোভাবে কোনো কিছু আর ঘটতো না। না কোনো ভয়, না কোনো আওয়াজ চালে, না গাছে উঠতে কাউকে। এর আগেও যখন আমার আগের ভাই ছিল, অনেক ছায়া বাড়িতে দেখতে পেত। বেড়ার পেছনে দাঁড়িয়ে কেউ কথা বলছে, ফিসফিসানির শব্দ, হাসির শব্দ, যেগুলো আমার পরে ভাই যখন হয় সবকিছু আস্তে আস্তে মুছে যায়। তারপরেও আমার মা বাবা একবার সেই চাচার কাছে গিয়েছিল। চাচা তখন বলল, তোর এই সন্তান আল্লাহর দেন, এই সন্তানকে যত্ন করে রাখবি, ওর গায়ে কোনোদিন হাত তুলবি না, ওকে কোনোদিন রাগাবি না, ও যা যখন চাইবে সাধ্যমতো ওকে দিবি। তোর এই ছেলে ভগবানের দেন, ভগবানের ঘর ধরে এসেছে। তোদের যা ছিল ওই বাড়ির বাস্তু ভিটেতে সব চলে গেছে, আর তোদের দিন খুব ভালো হচ্ছে। আরো আগামী দিন তোদের অনেক কিছু ভালো হওয়ার আছে। সত্যি আমার ভাই যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তখন তো আমাদের এই বোন যে ঘটনাটা পাঠায় সে তখন অনেকটাই বড়। বলে আমার ভাই আস্তে আস্তে যত বড় হতে থাকে, আমাদের পুরো বাড়ির পরিবার, আমার বাবা, আমার মায়ের শারীরিক বলো, আর্থিক বলো, অবস্থা খুব ভালো হতে থাকে। আমার বাবা ভালো জায়গায় একটা কাজ করতো। আমার বাবা নিজে পোল্ট্রি ফার্ম করলো, একটা জমি কিনলো। আমাদের সেই ঘুরে দেখার মতো সেই সময়টা আর ছিল না। যেই সময়টা আমাদের খারাপ একটা সময় চলে গেছে, আমাদের ভালো সময়টা ফিরে আসে। আমরা এখন খুব ভালো আছি। ভাইও আমার এখন অনেক বড় হয়ে গেছে। যদিও আমাদের যে বোন ঘটনা পাঠায় তার বিয়ে হয়ে গেছে, তার 2টো সন্তান আছে, কিন্তু ভাইয়ের এখনো পর্যন্ত বিয়ে হয়নি। কারণ তার ভাই বিয়ে করতে চায় না। সে বলে আমার বিয়ে, আমার সংসার, ধর্ম আমার ভালো লাগে না। এই ছিল আমাদের ঘটনা। দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো চলো এবার তোমাদের কমেন্টে আজকে নামগুলো বলে ঘটনাটা শেষ করব। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, প্রথম কমেন্ট কিন্তু করেছে বং হিন্দু হিসেল, অ্যাঞ্জেলিনা সোরেন, চৈতালি রয়, সুমনা ভট্টাচারিয়া, কৌশিকী ঘোষ, রাজা মল্লিক, সুমনা ভট্টাচারিয়া, রূপা দে, সীমা দাস মুন্না, তারপরে শ্রাবণী হাজরা, পিন্টু ঘোষ, রুচিরা হালদার, ঝুমা চ্যাটার্জি, সোনিয়া মণ্ডল, আয়ান হালদার, জলি হাজরা,
সাধন জানা, কৃষ্ণা মুখার্জি, শুভঙ্কর ঘোড়ই, ফুলেশ্বরী চক্রবর্তী, রাজা মল্লিক, সুজাতা দাস, প্যান্থার গেমিং ওয়াইটি, চৈতালি রয়, পিঙ্কি দাস, সন্তুর দুনিয়া, নিতা বসু, বাপন সাহা, সোমা সোমা জামাতিয়া। দিদিভাই তোমাকে খুব মিষ্টি দেখতে। ও আবার কমেন্ট করেছো আমাদের বাংলাদেশ থেকে মিম ইন্দ্রজিৎ রয় চৌধুরী। তো আমি সববার কমেন্ট গুলো পড়লাম, যারা যারা এখনো পর্যন্ত আমাকে কমেন্ট করেছিলে। তো ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর দাঁড়াও, যাচ্ছ কোথায়? প্রশ্ন আছে তো। আমাদের প্রশ্নটা হচ্ছে, যে বোন ঘটনাটা বলে সেই বোনের প্রথম ভাইয়ের নাম কি ছিল? যে ভাই মারা যায় সেই ভাইয়ের নাম কি ছিল? দেখি কারা কারা মনোযোগ সহকারে ঘটনাটা শুনেছো। যারা শুনেছো এক মনে, তারাই প্রশ্নের উত্তর দিতে পারবে। অপেক্ষায় রইলাম, দেখি। এখনো মতো আসছি। টাটা, গুড নাইট, লাভ ইউ টু।